আমাদের জুলাই আন্দোলনে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, কোন জেলায়, কোন এলাকায়, কোথায় কি ঘটেছে, কেন ঘটেছে, কতজন আহত হয়েছে, আম, সবকিছু আছে এখানে। এবং এর বাহিরে আমার 31টা পর্ব এখানে আছে, যেটা আমার নিজস্ব উপলব্ধি, আমার পর্যবেক্ষণ, আমার ব্যাখ্যা, বিশ্লেষণ। শুধু দর্শক, আমি কবিতা দিলাওয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা 2025-এ। আজ আমার সামনে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। তিনি শুধু লেখক নন, সাংবাদিক, কবি এবং শিক্ষক, কলামিস্ট। অনেকগুলো পরিচয়, এবং দুহাতে লেখেন। তার লেখা এবছরও 3টি বই প্রকাশিত হয়েছে, এবং প্রথম আলোর উত্তর আমেরিকায় তিনি সাহিত্য বিভাগে দায়িত্বে আছেন। এইচবি রিতা, যাকে আমরা হাজেরা বেগম রিতা, কিন্তু রিতা হিসেবে আমরা সবাই চিনি। রিতা, স্বাগত কবিতার সাথে। এটি নিয়ে তোমার আমার সঙ্গে দ্বিতীয়বার কথা হচ্ছে। কেমন আছো? অসংখ্য ধন্যবাদ, আমি ভালো আছি। আর হ্যাঁ, এটা আমাদের দ্বিতীয় পর্ব, আপনার সাথে ভালো লাগছে। তো কেমন গেল? আমি তো দেখলাম এই মাত্র কিছুদিন আগে তোমার উনো বাঙ্গালে আয়োজিত নিউ ইয়র্কে অমর একুশে বইমেলা হয়ে গেল। তো হ্যাঁ, তুমি কি যেতে পেরেছো ওটাতে? না দেশে। আসলে, হুম, হ্যাঁ হুম, হ্যাঁ, আমি একটু পারিবারিক ব্যস্ততার কারণে আমি যেতে হুম, হুম। পারিনি, তবে আমি আছি ওদের অংশগ্রহণ সাথে আছি। করেছো ওদের হ্যাঁ সাথে? হ্যাঁ, আমি ওদের সাথে যোগাযোগ রেখেছি, পোস্টগুলো শেয়ার করেছি। মানে বইমেলা তো আমাদের আসলে বছরে যদি 30টা বইমেলা হয়, প্রতিটা বইমেলায় আমাদের জন্য আনন্দের। অবশ্যই। তুমি দেশে যেতে পারোনি, কিন্তু তোমার বই, লেখা বই দেশের বই মেলাতে পাওয়া গেছে। এবং তোমার কাছ থেকে তোমার বইগুলো সম্পর্কে আমি জানতে চাচ্ছি। আমি, তুমি যে 3টে বই প্রকাশিত হয়েছে বই মেলাতে, আমি নামগুলো বলছি, তুমি যদি একটু বলো বিষয়বস্তুগুলো, তুমি কেন সিলেক্ট করেছো, কি নিয়ে লিখেছো সেটা, যেহেতু আমাদের হাতে এসে পৌঁছেনি বইগুলো। প্রথমটা হচ্ছে 24শে জুলাই, ছাত্র জনতার বিপ্লব। রাইট। এবং তারপর আরো একটি বিনুর আলো ছায়া, এবং নর্থ শোরের বিছানা, ও একটি হলদে পাখি। এটা বুঝতে পারছি যে এটাতে তোমার অনেকটা জীবনের অনেকটা সময় কাটে, তো হয়তোবা সেটিকে কেন্দ্র করেই। এবং প্রথমটি জুলাইয়ের বিপ্লব। তুমি যদি একটু বলো যে তোমার এই লেখাগুলোর বিষয়বস্তুগুলো তুমি কেন সিলেক্ট করেছো, এবং তোমার সাথে সম্পর্কটা কি, কিভাবে তুমি শুরু করলে এটা লেখাটা? আচ্ছা, আমি একটু উল্টো দিকে যাই। জুলাই বিপ্লবটা নিয়ে আমার অনেক কথা জমে আছে, তো উল্টো দিকে গেলে আমি নর্থ শোরের বিছানাও একটি হলদে পাখি, এটার কথাটা আমি বলি। যেটা আহ, এই এটা এটা খুব বেশি না, সম্ভবত আমার এই নর্থ শোরের বিছানাটা সম্ভবত 90 পেজেস হবে। তো এটা আসলে নর্থ শোর হসপিটালে আমি যখন স্টিলস ডিজিজ আমার নির্ণয় হয়, এবং আমি তখন 21 দিন হসপিটাল থেকে ফিরে আসার পর, যখন আমার লিভার ড্যামেজ হয়ে যায়, এবং হুম, তখন আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এবং ওই সময় আমি 6 দিন হসপিটালে ছিলাম নর্থ শোরে। তো 6 দিন থাকার পর আমি লাইফ সাপোর্টে চলে যাই, এবং আমার কন্ডিশনটা এরকম ক্রিটিক্যাল ছিল যে আমার ফিরে আসার 25% চান্স ছিল। একদিকে লিভার ড্যামেজ, অন্যদিকে আমার স্টিল স্টেজেস। তো আমি আসলে লাইফ সাপোর্টে যাওয়ার আগে যে 6টা দিন হুম, আমি হসপিটালে ছিলাম, তখন আমি কি করেছি আমার আসলে মনে নাই। আমি যখন ফিরে এলাম, ফিরে আসার পর, ফিরে আসারও প্রায় 2 বছর পর, আমি আমার মোবাইল নোটপ্যাডে আমি একটু দেখছিলাম যে অনেক ফুল হয়ে গেছে, কিছু জিনিস ডিলিট করতে হবে। তখন আমি সেখানে পেলাম, ঠিক ওই সময়ে আমি একটা 10 পর্বের মতো একটা কিছু লিখেছি ওই 6 দিনে। তো তখন আমি পড়তে থাকলাম। তারপর আমার মনে হলো যে আমি লাইফ সাপোর্টে যাওয়ার আগে যে 6টা দিন আমি ছিলাম হসপিটালে, এবং আমি ভুলেই গিয়েছিলাম আসলে, মানে ওই 6টা দিন যে সাবকনসিয়াস মাইন্ড, আমাদের যেটা সিগমন্ড ফ্রয়েড অলওয়েজ বলে, আমাদের যে হুম, সাবকনসিয়াস মাইন্ড আছে, ওই সময় 6 দিনে আমি যে কত কিছু ভেবেছি, আমার অনুভূতিগুলো কি ছিল, সেগুলো আমি কখন আমি নোটপ্যাডে লিখেছি আমি বলতে পারবো না। আমি ফিরে আসারও 2 বছর পর হুম,
মোবাইল ক্লিন করতে গিয়ে তখন আমি সেটা পেলাম। তখন আমি পড়ে আমার মনে হলো যে মানে আমি নিজে আমার চোখ ভিজে উঠছে যে প্রথমে আমি ভাবলাম যে এটা কি আমার লেখা না কারো লেখা কপি করা। তারপর ধীরে ধীরে আমার মনে হতে থাকলো যে এই সেই 6টা দিন লাইফ সাপোর্টে যাওয়ার আগে, যদিও আমি নিজেকে খুব শক্তিশালী ভেবেছিলাম, কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডে তখন যে একটা মানুষ মরে যাওয়ার আগে যে ভাবনাটা আসে, সেই 6 দিনের ভাবনাটাই নটসরি বিছানো একটি হলদে পাখি। এবং এখানে হলদে পাখিটা কেন আসছে, কারণ ওই সময় আমার যত শারীরিক সমস্যা, যত আমার জীবন মৃত্যু লড়াই ঝুঁকি, ওই সময় একটা হলদে পাখি আমার রুমের জানালার পাশে এসে বসতো, মাঝে মাঝে ওখানে খেত। আমি তো উইন্ডো খুলতে পারতাম না, এটা হসপিটাল উইন্ডো, কিন্তু সেই পাখিটা এসে বসতো। আমি কাচের জানালায় নক করলে এসে তাকাতো আমার দিকে। ওই পাখিটা আমাকে অনেক, আমি বলবো যে এটা আমার জন্য একটা শক্তি ছিল। পাখিটা একটা শক্তিশালী কিছু বার্তা ছিল। তো ওই পাখিটার আমাকে নিয়ে 6 দিনের গল্পটা নটসরের বিছানাও একটি হলদে পাখি। এত কিছুর পরেও তুমি তো দুহাতে লিখে যাচ্ছ, এবং আমার পড়ার খুব ইচ্ছে রইলো এটা। আমি তোমার তোমার প্রতিদিনের যে তুমি অনেক কিছু করো লেখালেখির পাশাপাশি, তোমার অনেকগুলো বিড়াল আছে, নিজের বিড়াল, আবার তুমি রাস্তার বিড়ালগুলোকেও তুমি খাবার দাও, ওদেরকে দেখাশোনা করো। রাস্তায় হাঁটতে গেলেও তুমি যদি কাউকে দেখো পড়ে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, তুমি তার জন্যও ব্যবস্থা করো, তাকেও তুমি হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আম, আহ, জুলাই বিপ্লবের যাচ্ছি আমরা সেটার সময়, সেই সময়টাতে আমাদের দুজনের যে সংযোগটা হয়েছে, আমরা এই যেভাবে, সময়টাতেই মূলত আমি হ্যাঁ, আপনাকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। তো মানে এই যে মানে মানবতার জন্যে তোমার যে আকুতি, তুমি সবার কাছে পৌঁছাতে চেয়েছো, বন্যা এবং বিপ্লব দুটোকে কেন্দ্র করে মানুষকে যেভাবে সাহায্য করেছো তুমি, তো ওই সময়টাতে আমি আসলে একজন একজন রিটাকে চিনতে পেরেছি যে নিজে অসুস্থ, লিখছে, এবং তার যে সংগ্রামী মনটা, সেই সংগ্রামে সে সবার সাথে আছে, সবাইকে সাহায্য করছে। আম, সত্যি আমি খুব আম, আপ্লুত তোমাকে জেনে, তোমাকে বুঝতে পেরে। অনেক ধন্যবাদ কবিতা আপু। আসলে এখন বুঝলাম যে কবিতা দেলোয়ার আমার লেখা নিয়মিত পড়েন। হ্যাঁ, আমার এই যে আমার এখনো বিড়াল দুটো পিছনে ঘুরছে, মানে ওদের মাকে চাই, অলওয়েজ মা অ্যাটেনশন ওদের দরকার। হ্যাঁ, আমার কমিউনিটিতে 12টা বিড়াল আছে, আমি তাদেরকে টেক কেয়ার করি, তাদের জন্য ঘর করে দিয়েছি। আমি জানি না, লাইক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে জীবনের যে আমরা আমাদের অনেক লড়াই থাকে, হয়তো আমার শারীরিক লড়াই, হয়তো অন্য কারো মনের লড়াই, অনেক সব দিকে কারো না কারো লড়াই থাকে। অবশ্যই থাকে, তো হ্যাঁ। আমরা ওই সময়টাতে হয় কি যে আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমরা মনোকষ্টে থাকি যে আমার সাথেই কেন, আমি এত কষ্টে কেন, কিংবা আমি আমার সাথে কেন হচ্ছে। তো আমার মনে হয় আসলে ওই যে নিজেকে ভালো রাখার জন্য ছোট ছোট সুখগুলো, আমার মনে হয় যে এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা বলে আনা যায় না, এটা আল্লাহকে ঈশ্বরকে অভিযোগ করে আনা যায় না। আমার মনে হয় যে এটা নিজের জীবনে খুঁজে নিতে হয়। তো আমি সেভাবেই খুঁজে নিই। আমি যখন আমার চলাচলে সমস্যা হয়, আমার যাতায়াতে, আমি যেমন বইমেলাতে আমি যেতে পারিনি, তো এটা আমাকে আপসেট করে না, কারণ আমি যখন রাস্তায় দেখি যে একটা হোমলেস একটা কিংবা একটা মানুষ তার পা নেই, তখন আমার মনে হয় যে সে তো আমার থেকে অনেক বেশি কষ্টে আছে, খারাপ আছে, আমি তো ভালো আছি। সো ইটস ওকে। তো ওই ছোট ছোট সুখগুলো আসলে ওভাবেই খুঁজে নেই। ভালো থাকি, আমি আসলে ভালো থাকি। আমার একটা সুন্দর পরিবার আছে, ছোট একটা পরিবার আছে, এবং এই পরিবারে আমি সব মামা এই যে চলে আসছে ল্যাপটপে। ওকে, ওকে তো থাকতে দাও, ওর কাছে অসুবিধা নেই, এই আমাদেরকে বিরক্ত পরিবারে করছে আমি না। অলওয়েজ ভালো থাকি। ওকে, কাম হিয়ার। এই যে লড়াই করছে। ওকে, মামা সে হাই। মামা এটা মামা সে এটা হাই। এটার নাম কি তোমার? তো উম, লুক্রেসা। তুমি এত সুন্দর সুন্দর নাম রেখেছো বিড়ালের। হাই এটা তো লুকেশ। রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। ওকে মামা, মামা হাসি। তো পরের পরের বইটাতে যাই, এটা বিনুর আলো ছায়া। এটা কি, কোন প্রসঙ্গে? এটাও কি তুমি, নাকি তোমার দেখা কোনো নারী? বেনুর আলো ছায়াটা, আমি যদি আমার লাইফে আমার 17টা বই বের হয়েছে এই বছর সহ, হুম, এবং আমি বলবো মানুষের একটা স্যাটিসফ্যাকশন তো থাকে নিজের হুম, কাজ নিয়ে।
আমার লাইফে যদি কোন বিনুর আলো ছায়া আমার দ্বিতীয় উপন্যাস। এটা প্রথম উপন্যাসটা ছিল শুধু বিনু। আচ্ছা, তো আমি বলবো যে আমার লাইফে শুধু আমি দ্বিতীয় পর্ব। এটা দ্বিতীয় পর্ব, হ্যাঁ। আচ্ছা। তো আমার লাইফে আমি এতগুলো 17টা খুব বেশি না লেখালেখি করছি, কিন্তু আমি এই যদি বলেন যে কোন বইটা তুমি প্রকাশ করে স্যাটিসফাইড, সেটা হচ্ছে যে বিনু। আচ্ছা, আর এই রিসেন্টলি এই বছর জুলাই বিপ্লব, এই দুইটা আমার জীবনের মানে আমি সন্তুষ্ট, আমাকে সন্তুষ্ট করার মতো বই। তো বিনুর আলোচনাটা হচ্ছে, এটা বিনুর আসলে দ্বিতীয় পর্ব। বিনুর প্রথম পর্ব 2019 সালে বের হয়, যখন আমি অসুস্থ হয়ে যাই, তারপর আর বের করতে পারিনি, এই বছর বের হলো। তো বিনু আসলে একটা ক্যারেক্টার, একটা নারী, একটা সংগ্রামী সাহসী নারী। আবার সে খুব ফানিও, তার ফ্যামিলি আছে, মা আছে, ভাই বোন আছে। আচ্ছা, এবং বিনুকে যদি আমি একভাবে বিশ্লেষণ করতে যাই, সেটা হচ্ছে বিনু নিজেই একটা দর্শন, বিনু নিজেই একটা মনোবিজ্ঞান। তো বিনুর যে চরিত্রটা, সেটার মাঝে আপনি ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাবেন। যদি এটা উপন্যাস, কিন্তু সেখানে ঘটনা প্রবাহের সাথে আমার সেই জিনিসগুলা এটার মধ্যে আছে। এবং প্রথম যে বিনুটা বের হয়েছিল সেটারও একটা খুব মর্মান্তিক এন্ডিং ছিল। এবং বিনুর আলো ছায়া, এটার মধ্যে একটা আমি বলবো যে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যে জিনিসটা শুরুর দিকে পাঠক বুঝতে পারবেন না, যে সাইকোলজিক্যাল থ্রিলারটা ঘটনাকে, একটা ক্যারেক্টার, একটা স্কিজোফ্রেনিক কিংবা একটা সাইকিয়াট্রিক, কিংবা একটা বলা যায় যে স্পিরিচুয়াল কিছু। তো ওই একটা থ্রিলারের যে এখানে আবহাওয়াটা আমি ধরে রেখেছি, সেটা পাঠক শুরু থেকে কখনোই বুঝবে না। শেষের দিকে গিয়ে পাঠক অবাক হবেন, যে তখন ওরা পাঠক আবার হয়তো বা পৃষ্ঠা উল্টাবেন, যে আমি মনে হয় এই জায়গায় এই সংকেতটা লেখক দিয়েছেন। বিনুর আলোচনাটা হচ্ছে এটা। আচ্ছা, এবারে সর্বশেষ যেটা নিয়ে তোমার অনেক কথা জমে আছে, ওই প্রসঙ্গটাতেই আসতে চাচ্ছি। এবং তুমি তোমার লেখাটার যে এই বিষয়টা নিয়ে তুমি লিখলে, আমি দেখেছি তুমি তুমি খুব ইনভলভ ছিল ওই সময়টা, পুরো সময়টা জুড়ে। এবং আমরা সবাই ছিলাম মানসিকভাবে, আমরা সবাই ছিলাম, কিন্তু তোমার কথাগুলো তোমার লেখার মাধ্যমে এসেছে। তো তোমার কি ওই প্রতিদিনের খণ্ড খণ্ড তুমি যা লিখতে সেগুলোকে এখানে জড়ো করেছো, নাকি বইটা কি, মানে কি হ্যাঁ, আছে? বইটা আসলে সাজাতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। যেমন জুলাই 13 থেকে আমি বইটাতে হাত দিই। আসলে আমি জুলাই 13 থেকে যখন শুরু হয়, আমার তখন মনে হলো যে প্রতিদিনের কিছু ঘটনা আমি লিখে রাখি। কেন জানি আমার মনে হচ্ছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে, কারণ ছাত্র জনতা মাঠে নেমেছে। বিশেষ করে যখন 14 তারিখে সেই প্রধানমন্ত্রীর, তৎকালীন প্রধানমন্ত্রীর যে ভাষণের পর আমার মনে হলো যে কেন জানি মনে হলো যে প্রতিদিন আমাকে কিছু জিনিস নোট করতে হবে, কিছু একটা হতে যাচ্ছে। তো আমার বইটা আসলে আমি যেভাবে গুছিয়েছি, সেটা হচ্ছে প্রতিদিন কি ঘটেছে। আমি তো দেখেছেন, আপনাদের সাথেই ছিলাম। আমি সম্ভবত পুরো জুলাই 14 থেকে অগাস্ট 5 আমি মনে হয় 2-3 ঘন্টার বেশি ঘুমোতে পারিনি। যেভাবে ফেসবুকে ছিলাম, ওইভাবে আমি বই রেডি করেছি। তো সে প্রতিটা দিন আমি যেটা করেছি, সেটা হচ্ছে আমাদের তো ফ্যামিলিতে কাজ থাকে, আমার ঘরে পরিবার আছে, তো আমার কাজ আছে। তো এগুলো সেরে আমি সন্ধ্যার মধ্যে আমার পরিবারের সবকিছু আমি সেরে ফেলতাম। এবং যেহেতু নিউ ইয়র্কে এখন সময়টা বাংলাদেশের সাথে ডিফারেন্ট, তো আমি করতাম কি, প্রত্যেকটা জাতীয় পত্রিকাতে গিয়ে, ফেসবুকে গিয়ে যে আপডেট গুলো হচ্ছে, এই মুহূর্তে কি ঘটছে, ওই মুহূর্তে কি ঘটছে, সেগুলো লেখার সাথে সাথে লিঙ্ক গুলো আমি সেভ করে রাখতাম। সারাদিনের লিঙ্ক গুলো যখন আমি সেভ করতাম, তারপর আমি রাত 12টায়, মানে সরি, রাত 8টার পর আমি সেগুলো নিয়ে বসতাম, যে আমি যতটুকু প্রতিবাদ করেছি, যতটুকু জেনেছি, এর বাহিরে আর কোন জিনিসটা আমার আজকে জানা হয়নি। প্রতিটা সংবাদ মাধ্যম থেকে, প্রতিটা ভিডিও ক্লিপ, প্রতিটা সোশ্যাল মিডিয়ার, ফেসবুক সবার পোস্ট, এভরিথিং আমি বসে বসে সেগুলো আমি পড়তাম। পড়ার পর আমার মনে হতো যে আজকে সারাদিনে এই জিনিসগুলো ঘটেছে। তখন সেই ঘটনাকে আমি লিপিবদ্ধ করে রাখতাম। যেমন জুলাই 16 কি ঘটেছে, এভরিথিং আমি এখানে
তথ্যসূত্র সহ আমি লিখে রেখেছি। হুম, এভাবে কাজ করতে গিয়ে আমি 2-3 ঘন্টার বেশি ঘুমোতে পারিনি জুলাই আগস্ট 5 পর্যন্ত। আগস্ট 5 পর্যন্ত। আচ্ছা আগস্ট 5-এর পর হুম, যখন আমি বইটাতে হাত দিলাম যে না হুম, এখন এটাকে আমার আম, একটা উপযুক্ত পরিমাণে সঠিকভাবে সাজাতে হবে। আমার সব হুম, থেকে বেশি পরিশ্রমটা হয়েছে আগস্ট 5-এর পর থেকে এই ফেব্রুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত নন আচ্ছা, স্টপ। আমি মনে করেছিলাম যে আগস্টের নোটগুলো আমি করে রেখেছি, হয়ে গেছে, আমি এগুলা এখন কিছু করতে পারবো। কিন্তু আগস্ট 5 তারিখের পর আমি যখন বইটাতে হাত দিলাম, হুম, সেই বইটা আমি শেষ করতে এই বছর ফেব্রুয়ারি 13 তারিখ পর্যন্ত দিন রাত আমার সাথে প্রকাশক। আমি আম, মানে এটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না যে এই বইটা, বইটা 950 পাতা, হুম, 950-র বেশি পাতা এটার মধ্যে। বইটা সাজাতে আমার কি পরিমাণে মানসিক চাপ এসেছে, কি পরিমাণে কোথাও যেন একটু তথ্যসূত্র ভুল না হয়, কোনো কিছু যেন ভুল না হয়। আহ, এটাকে বারবার রিভিউ করা, সাজানো, একটা শব্দ বাক্যের সঠিক প্রয়োগ, মানে একটা সময় আমার মনে হয়েছে যে আমার লাইফে মনে হয় এত পরিশ্রম আমি কখনো করিনি। আহ, খুব বেশি চাপ ছিল বইটা তৈরি করতে গিয়ে। তো এই বইটাতে ফেব্রুয়ারি 13 পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে। আচ্ছা, তারপরে বইটা মার্কেটে এসছে, আই মিন মেলাতে আসছে 20 তারিখে। 20 তারিখে এসছে। হ্যাঁ, তার মানে এই মাত্র এলো বিশ বইটা। তারিখ হ্যাঁ। তো আ- আমার এটা কি কি আমরা দিনপঞ্জি হিসেবে দেখতে পাবো জুলাইয়ের সময়টাকে, নাকি এটার পেছনে না, ঘ- এটা যেমন, ঘটনার পেছনে ঘটনা আছে? হ্যাঁ, কি? যেমন প্রকাশক যেমন বলছেন যে এই বইটা আপনার আসলে একটা বিশ্লেষণমূলক, একটা ঐতিহাসিক দলিল, এটা প্রকাশক মনে করছেন। আমাদের বাংলাদেশের যেমন সাংবাদিক কাকুন রেজা, হুম, তিনি মনে করছেন যে এটা একটা ইতিহাসের দলিল প্লাস একটা বিবরণ। তো আচ্ছা, আমি আমি আসলে জানি না এটা কি অ্যাকচুয়ালি, কিন্তু আমি আপনাকে যতটুকু বলতে পারবো, হুম, সেখানে জুলাই 1 থেকে অগাস্ট 5 পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, মিনিট, বাংলাদেশের প্রতিটা জেলা এলাকায় কি ঘটেছে, কে ঘটিয়েছে, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, কিভাবে নৃশংসতা হয়েছে, প্রতিটা জিনিস লিপিবদ্ধ আছে শুরুতে। আচ্ছা। তারপরের আমার যে একটা প্রশ্ন, চ্যাপ্টারগুলো, রিটা, একটা প্রশ্ন এখানটাতে কি তোমার মৃতের সংখ্যা, আহতের সংখ্যা, এগুলো তুমি সঠিকভাবে লিপিবদ্ধ করতে পেরেছো? হ্যাঁ, সেই জিনিসগুলো আমি লাস্ট আপডেট করেছি, যেটা হুম, আমাদের জাতিসংঘ, তারপর আরেকটা ইয়ে থেকে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক হুম, পত্রিকা এবং আন্তর্জাতিকভাবে যেই সংবাদগুলো এসেছে, যে আমরা বিশ্লেষণ করার পর যে এই জিনিসগুলা কত, মানে লাস্ট প্রতিটা দিনের যে এটা হুম, জুলাইয়ের নিহতের সংখ্যা, সেটা তথ্যসূত্র সহ আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে শুরু করে, অ্যামনেস্টি থেকে শুরু করে এভরিথিং আমার তথ্যসূত্র সহকারে এখানে আছে। আমি এই কারণেই আমার খুব পরিশ্রম হয়েছে যে এখানে আমি আমার পর্যবেক্ষণের সাথে হুম। তথ্যগুলোকে আমি খুব শক্তিশালী করেছি যেন আমাকে কেউ প্রশ্নবিদ্ধ না করতে, এবং প্রতিটা তথ্যসূত্র আমার বইতে যুক্ত আছে, আচ্ছা, প্রতিটা পত্রিকা, প্রতিটা দিনক্ষণ। এইটা হচ্ছে একটা পার্ট। হুম, এর সাথে আমার নিজের পর্যবেক্ষণ থেকে জুলাই আন্দোলনটা কি ছিল, প্রবাসী আচ্ছা, থেকে আমি কি দেখেছি, আমি কি অনুভব করেছি, আমার সাথে কে ছিল। হুম, কবিতা দেলোয়ার ছিল আমার সাথে, নিউ ইয়র্কের যে অন্য অন্য কবি লেখকরা ছিল, হুম, প্রত্যেকের নাম এই ইতিহাসের দলিলে আছে। কারণ আচ্ছা, আমি যাদেরকে দেখেছি, যারা আমার সাথে ছিল, এবং আমার পর্যবেক্ষণ থেকে এই আন্দোলনটা কেন, কিভাবে, নৃশংসতা হুম, কোথায় গড়ালো, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, আমার টোটাল হচ্ছে আমার পর্যবেক্ষণ থেকে ব্যাখ্যা বিশ্লেষণে হুম, 31টা পর্ব আছে। আচ্ছা, এটা শুধু জুলাই আন্দোলনের কোনো তথ্য আমি এখানে কপি করেছি বিষয়টা তা নয়। আচ্ছা। তোমার কথা প্রসঙ্গে তুমি কথা বলছিলে, যখন তুমি বলেছো প্রতিবাদের সাথে সাথে তুমি এটাকে লিপিবদ্ধ করেছো, তো তুমি প্রতিবাদে অংশ নিলে কেন? এই জুলাই বিপ্লবে তুমি এই যে ছাত্র জনতার পাশে তুমি কেন এসেছো? কি কারণে তোমার ভেতরে কি ধরনের, মানে কি কারণে? আমি ঠিক নির্দিষ্ট কারণ আমি বলতে পারবো না, তবে আমার আমি একটু
দুটো কারণ আমি অনুমান করতে পারি, যদিও নির্দিষ্ট করে বলতে পারছি না। দুটো কারণ অনুমান করতে পারি। প্রথমত হচ্ছে সন্তান এবং বাবা মা, এই দুইটা শব্দ আমার কাছে খুব সেন্সিটিভ। এত বেশি সেন্সিটিভ বলার বাইরে। কারো সন্তান, শিশু সন্তান, তরুণ সন্তান, সে যেই হোক, এই যে আমাদের তরুণ প্রজন্মকে এইভাবে মারা হলো, কোনো সন্তানের গায়ে হাত দেওয়াটা আমি নিতে পারি না। কোনো মানে এটা আমার কাছে খুব অন্যরকম কিছু। আমি শিশু নির্যাতন, আমি বাচ্চাদের নির্যাতন, সন্তানদের নির্যাতন, হত্যা, ওই জিনিসগুলো, এটা আমাকে মেন্টালি খুব এফেক্ট করে। এটা কোনো অবস্থাতে নিতে পারি না। বয়স্ক বাবা মাকে নির্যাতন করা, এই দুইটা জিনিস, এক্সকিউজ মি, এই দুইটা জিনিস আমাকে এত বেশি আহত করে আমি বলতে পারবো না। লাইক আমি নিতে পারবো, আমাকে যদি কেউ কিছু বলে, কিংবা আপনাকে যদি আজকে কেউ কিছু বলে, আমি সেটা নিতে পারবো। কিন্তু আপনার সন্তান, কিন্তু আপনার বাবা মা যদি এরকম কোনো পরিস্থিতিতে যায়, সেটা আমি নিতে পারি না। শিশুদের বেলায়, বৃদ্ধদের বেলায় আমি বরাবরই খুব সেন্সিটিভ। এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। আমি যেই বাবা মা গুলোকে দেখেছি, যে একজন মা, আমি লিখেছি তাদের কথা, একজন মা বলেছেন, এখানে সব মায়েদের কথা লিখতে পারিনি কারণ বইটা তো বড় হয়ে গেছে, এত দীর্ঘ হয়ে গেছে। একজন মা বলেছেন সন্তানের লাশ দেখে যে, বাবা বাবা গো বাবা, তুমি কি আমারে কি যাইতে যাইতে তুমি ডাকছিলা, আমি তো শুনতে পাই নাই বাবা। দিস ইজ লাইক, এটা নেওয়ার মতো না। একটা তোমার কবিতা তুমি প্রত্যেকটা কজনকে নিয়ে লিখেছো কবিতা? কবিতা সম্ভবত আমার এটা পরে বের হবে। আমার কবিতা আছে আচ্ছা, প্রায় 15টার মতো আছে। আমি সবাইকে নিয়ে ওই যে আমি এই আমি হাত একটাই দিয়েছি। পড়েছি, আবু সাইদ। হ্যাঁ, আমি এই বইটাতে হাত দিয়েছি। তো তো এই যে মায়ের এই আকুতিটা না, এটা আমাকে কোনো না কোনো ভাবে আমার নিজের মায়ের সাথে কানেকশন করিয়ে দেয়। হয়তো আপনি জেনে থাকবেন, আমাদের লাইফে এরকম কিছু ঘটেছে। আমার রাজনৈতিক কারণে আমার যে ভাইটা 19 বছর বয়স ছিল, আচ্ছা, তাকে আমার সামনেই মেরে ফেলা হয়েছিল কুপিয়ে 29টা গুলি করে। সো আমি আমার মাকে দেখেছি, এখনো দেখি। তো ওই যে সন্তানকে, একটা সন্তান মরে যাওয়ার ডিফারেন্ট। সেটা কবেকার ঘটনা, কবে ঘটেছে? 1995-এ এই জিনিসটা আমাকে খুব আহত করে, কানেকশন করিয়ে দেয়। আসলে আমি দেখেছি। আর আমি জানি না, কোনো মা চিৎকার করবে আমার সন্তানকে মেরে ফেলছে, কোনো বাবা বোবা হয়ে যাবে। আমি ওই জিনিসগুলো নিতে পারি না। এটা আমাকে খুব আহত করে। আর আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, তুমি তাদেরকে মারতে পারো না। ইউ ক্যান ডু দ্যাট, দ্যাটস ইট। ডাজন্ট ম্যাটার তুমি আমার বাবা। আমি বলেছি জুলাই আন্দোলনের সময়, আমি আমার ফেসবুক পোস্টে বলেছি, আজ যদি এই তরুণদের, এই বাচ্চাদের হত্যায় আমার বাবাও জড়িত থাকতো, আমার আমার ভাইও জড়িত থাকতো, আমি তাকে 4টা টুকরো করে ফেলতাম সবার সামনে। তুমি কারো সন্তানকে মারতে পারো না, নো ম্যাটার হোয়াট। তো তোমার লেখার মধ্যে যেমন তুমি এই জুলাই বিপ্লবটাকে নিয়ে এসেছো, এটা ছাড়াও তোমার সব লেখাতেই, এবং তুমি ব্যক্তি হিসেবেও একজন, তোমার সমাজের যে অন্যায়গুলো সেগুলোকে তুমি তুলে তুলে ধরার চেষ্টা করো। তো সেটাকে তুমি কিভাবে দেখো? মানে তুমি তো থাকো এখানে, তুমি, তোমার লেখায় কি এদেশও আসে, নাকি আমাদের শুধু আমাদের দেশটাকে নিয়েই তুমি লেখো? না, আমার এখানকার বাস্তবতাও আসে। যেমন আপনি লক্ষ্য করবেন, বিনুর যে উপন্যাসটা, বিনুর প্রথম উপন্যাসটা সম্পূর্ণ আমেরিকান দৃশ্যপট। আচ্ছা, বিনু বিনু এখানে। আচ্ছা। বিনুর দ্বিতীয় যে এই বছর যেটা আসলো, বিনুর আলোচনা, বিনুকে আমি তখন বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি হুম, হুম। চরিত্রটাকে। তো আচ্ছা, হ্যাঁ, আসে আমার ছোট গল্পগুলোতে বেশিরভাগ। আমি বলবো যে আমার ছোট গল্পের দুটো বই বের হয়েছে এবং সামনে আসছে। সামনের বছর আরেকটা আসবে, সোফিয়া। সোফিয়াটা হচ্ছে টোটালি সাইকো থ্রিলার একটা বুক। তো ছোট গল্পের যে বই দুটো আমার বের হয়েছে, সেই গল্পের মধ্যে আমার
যেটা বলে যে আমাদের যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সাইকোলজিক্যাল যে টুইস্ট আমাদের মেন্টালি আমাদের যে এফেক্ট গুলো, তো ওইখানে আমার ছোট গল্পগুলোর মধ্যে বেশিরভাগই আমার আমেরিকান প্রেক্ষাপট চলে আসে, আমি যে অবস্থানে আছি। কারণ দেশ ছেড়েছি কিশোরী বয়সে, তো যতটুকু মনে পড়ে আমার নানা বাড়ির মাটির ঘর, আম, আম বাগান, কাঁঠাল বাগান, যতটুকু মনে পড়ে সেটাকেই আমি আবার চোখ বন্ধ করে আমি আরো উপলব্ধি করার চেষ্টা করি। কিন্তু ওই অন্যদের মতো সেই অনুভূতিটাকে নিয়ে আমি দীর্ঘ একটা উপন্যাস লিখতে পারি না। এটা কিংবা একাধিক একটা লিখলে দ্বিতীয়টা আমি লিখতে গেলে আটকে যাই, কারণ আমি ওই পরিবেশটাতে ছিলাম না খুব একটা। তো আমি এখানকার পরিবেশটাতে 25 বছর। তো ছোট গল্পগুলোতে ডেফিনেটলি আমার এই এখানকার কালচার কিংবা বিষয়গুলো চলে আসে। একজন সংগ্রামী নারী তুমি। প্রশ্নটা এই কারণেই করছি, আমাদের সমাজ যে ব্যবস্থা সেটা বৈশ্বিকভাবেই বলছি, শুধুমাত্র যে আমরা দেশের কথা বলবো সেটা না, নারী হিসেবে আমরা সবসময় নির্যাতনের শিকার হচ্ছি কোনো না কোনো ভাবে। সেটি আমাদের পরিবার থেকে হলেও, কখনো পরিবার থেকে, কখনো কাজের থেকে, কখনো বাইরে থেকে, আগন্তুক থেকে। এই যে আহ আমরা ইদানিং খুব দেখতে পাচ্ছি, এই প্রসঙ্গে তোমাকে প্রশ্ন করছি, তুমি সাংবাদিকও, তুমি শুধু লেখো না, তুমি সাংবাদিকও। তো তোমার কাছে তুমি এটাকে কিভাবে বিশ্লেষণ করবে? এবং এই এই যে চলন্ত বাসের মধ্যে রেপ করা হলো আমাদের এই দুজন নারীকে তাদের স্বামী সামনে, এবং হয়তো আরো অনেক পুরুষ ছিল, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে থেকে আমাদেরকে এটা প্রতিবাদের ভাষাটা কি, এবং এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তনের জন্য তোমার, আমি জানি তুমি মনস্তত্ত্ব নিয়েও কাজ করো, তো এবং তুমি নিজে একজন সংগ্রামী নারী, তোমার দৃষ্টিকোণ থেকে আমি এটার একটা উত্তর চাইছি। আসলে এই যে ঘটনাগুলো না, এগুলা থেকে আমরা যতই কথা বলি, যতই যুক্তি দর্শন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করা, এটা আমরা নিজেদেরকে নিজে সেরে তোলার জন্য, ভালো রাখার জন্য, কিন্তু সিস্টেমেটিকলি ইট ডাজন্ট ওয়ার্ক। সিস্টেমেটিকলি সিস্টেম চেঞ্জ হইতে হবে, সরকারকে পদক্ষেপ নিতে হবে, সমাজ ব্যবস্থা, আমি বলবো যে সরকারের পদক্ষেপ নেওয়ার আগে সমাজ ব্যবস্থা বদলানো খুব বেশি দরকার। এবং আমরা যখন হ্যাঁ, আমরা যখন সমাজ ব্যবস্থা বদলানোর কথা বলি, তখন এখানে প্রশ্ন আসে যে সমাজ কি? সমাজ কি? সমাজ কিন্তু আমি, সমাজ হচ্ছেন আপনি, সমাজ হচ্ছে আমরা, তারা। তো কাজে আমরা যখন বলি যে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে, না, তার আগে আসে সমাজ, সমাজের আগে আসে ব্যক্তি, ব্যক্তির আগে আসে পরিবার। তো কারণ আমরাই সমাজ, আমরাই যখন মিলে সমাজ গঠন করি, সমাজ গিয়ে একটা রাষ্ট্র গঠন করে। তো আমাদের যে দৃষ্টিভঙ্গিটা না, আসলে আমাদের যে চিন্তা ভাবনা, আমি রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে ডেফিনেটলি তাদের যে আইনি পদক্ষেপ নেওয়া, সিস্টেমেটিকলি তাদেরকে যে একটা ব্যবস্থা নেওয়া, সেটা তো খুব বেশি দরকার সংস্কারে। হ্যাঁ, তো আমি সেদিকে না যাই, সেটা সেটা সবসময় ভঙ্গুর, এই ব্যবস্থাটা সবসময় ভঙ্গুর। যদি একটা রাষ্ট্র ব্যবস্থা উপযুক্ত হতো, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না দিনের পর দিন। এখানে এখানে এটা এটা রাষ্ট্রের ব্যর্থতা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমাদের এই যে বিষয়গুলো হচ্ছে, আমার মনে হয় যে আমাদের প্রতিটা মানুষের নিজস্ব কিছু শিক্ষা, কিছু মূল্যবোধ, কিছু ধারণা থাকা উচিত। আমরা কে করছে এই যে নারীটাকে শাস্তি দিয়ে কি শাস্তি দিয়ে কি সম্ভব? হয় না। এই যে ধর্ষণ করা হলো, এটা কে করলো? কে করেছে? একটা ছেলে, রাইট? কিংবা কখনো একটা বৃদ্ধ করে, একটা বয়স্ক করে, একটা ছোট বাচ্চাও করে, তরুণও করে। ওরা জন্ম থেকে অপরাধী হয়ে জন্ম নেয়নি। যখন সে কাজটা করছে, এটা তার পরিবেশগত এফেক্ট, এটা সে জন্ম থেকে একটা ধর্ষক হয়ে জন্ম নেয়নি, সে জন্ম নিয়েছে একটা নিষ্পাপ শিশু হয়ে। তারপর ধীরে ধীরে সে ধর্ষক হয়েছে। কিভাবে হলো? পরিবার এবং পরিবেশ, দুটো জিনিস এখানে ফ্যাক্ট, পরিবার পরিবেশ।
পরিবারে আমাদের সন্তানদেরকে যথেষ্ট সময় দিতে হয়, সন্তানদের বোঝাতে হয়, সন্তানদের বলতে হয় না যে তুমি কখনো ধর্ষণ করবা না, তুমি কখনো মিথ্যা বলবা না, চুরি বলবা না। সন্তানদের বুঝাতে হয় মডেল হয়ে এই জিনিসটা করাটা কেন অন্যায়, এটা কেন ভালো কিছু না। আমি মুখে বললাম যে তুমি এটা করবা না, সে বাচ্চা জানবে যে আমি নির্দেশ দিয়েছি, সে জানবে না যে সেটা কেন করবে না, তাহলে কি করবে। তো বাবা মা হিসেবে আমাদের উচিত নির্দেশ আদেশ না দিয়ে সমাজের এই এই যে মূল্যবোধগুলা, এই যে ধর্ষণ একটা ভয়ানক জিনিস, এই জিনিসগুলো আমাদের বাচ্চাদের সাথে না খোলামেলা আলোচনা করা, এবং এটা নিজেদেরকে এই জিনিসগুলো আলোচনা করতে হবে। আমাদের আমাদের সন্তানদের আমাদের মডেল হতে হবে, কিছু শিখাতে হলে পারিবারিক মূল্যবোধ শিক্ষাটা অনেক বেশি ম্যাটার করে। তারপরে আসে পরিবেশ। অনেক সময় আলেম আউলিয়ার ঘরেও চোর জন্ম হয়। কিভাবে? জেনেটিক্যালি কিছু বিষয় আছে যেটা বাপ দাদার উত্তরসূরি হিসেবে আসে, সিরিয়াল কিলার, সাইকোপ্যাথ, আপনি যেগুলো বলেন ওটা ভিন্ন, এটা কিন্তু সব সময় না, এটা খুবই রেয়ার। পরিবেশও একটা ম্যাটার। একটা হয়তো বাবা অনেক চেষ্টা করছে, কিন্তু বাহিরে গিয়ে বন্ধুদের সাথে যে পরিবেশে বাস করছে, সে যে এলাকায় বাস করছে, যে স্কুলে বাস করছে, ওইটাও কিন্তু একটা সন্তানকে বিপথে নিয়ে যায়। তো আমাদের ওই আমি আমি বলবো যে আমার কাছ থেকে আমাকে আগে আমার পরিবারে আমার বাচ্চাটাকে শিক্ষা দেওয়াটা, গাইড করাটা, তাকে ভালো মন্দের পার্থক্য বোঝানোটা, সঠিক পথে যেন সে যেতে পারে সেই জিনিসটা করা আমার দায়িত্ব। তারপরে পরিবেশের বিষয়টা আমার মনে হয় যে আমরা সবাই মিলে করতে হবে, শুধু আমি একা না, আমরা সবাই মিলে। ঘরে আমি আমার সন্তানকে দণ্ড এবং দণ্ডটাও মানে খুব খুবই কঠিন দণ্ড হওয়া উচিত এদের। শাস্তি এতটাই শাস্তি হওয়া উচিত যে মানে তোমার যেন দৃষ্টান্ত মূলক হয়ে থাকে, যে 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 কারণে এরা ভয় পাবে করতে ভবিষ্যতে এই ধরনের কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরনের শাস্তি তো কঠোর করা অবশ্যই উচিত, এবং আম, আমি বলবো যে আমাদের যেই দেশ চালাক, এটা সে যে কোনো দেশই হোক, হ্যাঁ, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, এই যে সরকারি দল করে যে সরকারি ক্ষমতায় যায়, তারপর যে তারা ওই দলের লোক বলে ধর্ষণ করে পার পেয়ে যায়, এই জিনিসটা যেন, আমরা অনেকটা সময় দিয়েছি, আমরা মাঠে নামতে পারিনি, কিন্তু আমরা দিন রাত আমরা পাশে থেকেছি এই স্বৈরাচারের পতনে। আমি আশা করব যে এই নতুন সরকার অন্তত এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে, এটার একটা কঠোর ব্যবস্থা হওয়া উচিত। এইভাবে একটা দেশ চলতে পারে না। এইভাবে নারীরা, মেয়েরা রাস্তায়, আমাদের বাচ্চারা, ছোট বাচ্চাটাকে রেপ করছে, কিভাবে হয়? আর এখানে আমি বলবো কি, আপনাকে আরেকটা জিনিস বলবো যে ওই যে দাঁড়িয়ে পভার্টি একটা ব্যাপার আছে না, দারিদ্র সীমার যে বাস করা মানুষগুলো, এটাও কিন্তু একটা ম্যাটার। তারা আর্থিক সংকটে থাকে, তারা খেতে পারে না, ভালো চিকিৎসা পায় না, তারা স্কুলে যেতে পারে না। এই যে তাদের মধ্যে একটা বৈষম্যের একটা ক্রোধ, আফ্রিকান আমেরিকানরা 400 বছর দাসত্ব করার পর এখনো তাদের মাঝে সেই জেদ মাঝে মাঝে উকি দিয়ে আসে। তো এই যে আমাদের দেশে না, ওই যে বৈষম্যটা, যেটা আর্থিক বৈষম্যটা, সামাজিক বৈষম্যটা, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ভালো পোশাক পরা একটা মানুষকে দেখে আমরা হাই হেই বাচ্চা কেমন আছো তুমি, কিন্তু রাস্তার একটা ফুটপাতের তোমার লেখায় দেখছিলাম আমি এটাই। রাস্তার একটা ফুটপাতের বাচ্চাটা একটা ফুল হাতে বিক্রি করবে বসে আছে, আমরা তার দিকে তাকাচ্ছি না। সেও একটা শিশু, সেও একটা পথের শিশু, কিন্তু আমরা ঠিকই একটা বিত্তশালী কারো, একটা সেলিব্রিটি কারো বাচ্চা দেখলে গাল টিপে আমরা বলতেছি হাই বেবি হাউ আর ইউ। তো এই যে বৈষম্য না, এই যে ছোট পথের শিশুটা বসে বসে দেখছে, সেও বৈষম্যের শিকার। এই যে সে দেখছে, সেটাই। বসে বসে দেখছে যে আমি একটা ফুল বিক্রি করব, সে আমার ফুলটাও নিল না, কিন্তু ওই বাচ্চাটাকে তো আদর করলো। সেটাই। তার ভেতরে ওই জেদ, এই যে অপরাধ প্রবণতা তখন থেকে তার ভেতর আসে, তার ভেতর তখন থেকে জন্ম নেয় যে এই রাষ্ট্র ব্যবস্থাকে আমি ধ্বংস করে দিব। হু কেয়ারস, আমাকে তো কেউ কেয়ার করছে না। তো এই দারিদ্র্যের যে বৈষম্যটা বাংলাদেশে, এটা খুব ভয়ানক, এটা মানুষকে অনেকভাবে আহত করে। সেই আমরা আসলে শুধু আশাই করতে পারি, আমাদের কথা বলতে পারি আমরা, কিন্তু কতটুকু সেটা কারো কান পর্যন্ত পৌঁছবে বা আম, ফলাফলটা আমরা দেখতে পাবো সেটা তো আমরা আসলে জানি না, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। তো তোমার বইগুলো কোথায় পাওয়া যাচ্ছে আসলে যেহেতু? আসলে হ্যাঁ, যে প্রসঙ্গটা এখন আমরা কথা বললাম না, হ্যাঁ, হ্যাঁ, ওইটাও জুলাই বিপ্লবের একটা অংশ। অংশ। সো সেটাই। হ্যাঁ, জুলাই বিপ্লবের একটা অংশ। হ্যাঁ, ডেফিনেটলি আমার বইগুলো, হয়তো কেউ কোনো হৃদয়বান ব্যক্তি যারা আমি তো যেতে পারি না দেশে,
ডাক্তার এখন আমাকে পারমিশন দেয়নি। যারা যাচ্ছেন হয়তো বা কারো যদি আমার জন্য একটু দয়া মায়া হয়, নিয়ে আসবে এক কপি, আর যদি না নেয় ইটস ওকে, আমি পোস্ট অফিস থেকে নিয়ে আসবো। আচ্ছা, তো তো এটা কি রকমারি বা অনলাইন কোনো ইয়েতে হ্যাঁ পাওয়া হ্যাঁ যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, সেটা পাওয়া একটু যাচ্ছে। বলে দাও তুমি, তুমি কোথায় পাওয়া যাচ্ছে, কোথায় কোথায় পাওয়া হ্যাঁ, ও যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, আমার বই তিনটা হচ্ছে, যেটা নটসরের বিছানাও, একটা হলদে পাখি, আর একটা হচ্ছে বিনুর আলো ছায়া, হুম, আর আমার খুব মূল্যবান আমার জীবনের একটা কাজ, একটা আমি বলবো এটা আমার জীবনের একটা মূল্যবান কিছু, 24শে জুলাই ছাত্র জনতার বিপ্লব। এই তিনটা বই প্রকাশ করেছে ঘাসফুল হুম, প্রকাশনী। হুম, প্রকাশকের নাম হচ্ছে মাহাদিয়া নাম, হুম। এবং স্টল নাম্বার 180, 181 এখনো পাওয়া যাচ্ছে বইগুলো স্টলে, ঘাসফুল স্টলে। তো কেউ সংগ্রহ করতে চাইলে করতে পারেন। হ্যাঁ, তো আর আমি আরো একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আগামীতে নিউ ইয়র্কে যে বইমেলা হতে যাচ্ছে, আম, ওইটা কবে, তারিখটা ঘোষণা করেছে? আমাদের মেতে নিউ ইয়র্কে আরেক মুক্তধারা বইমেলাটা সারা প্রতি বছর হয়। হ্যাঁ, ডেফিনেটলি ওই সময় আমার বইগুলো ওই হাতে। সময়, ওই সময় আপনাদের যাদের সংগ্রহ করার ইচ্ছে আছে, অবশ্যই এটা সংগ্রহ করার মতো। বিশেষ করে 24শে জুলাই। 24শে জুলাই। হ্যাঁ, তো এটি আমি আশা করবো সবাই। আর রিটা, অনেক কারণ শুভকামনা। 24শে জুলাই আমাদের প্রবাসীদের ভূমিকাও আছে, আমার আলাদা চ্যাপ্টারে প্রবাসীদের ছবিও আছে, কারা আচ্ছা, আচ্ছা, আন্দোলনে নেমেছেন। আমার প্রায় 4 ফরমা পর্যন্ত শুধু আন্দোলনের ছবি। সো আচ্ছা। এত সবাই বিস্তারিত আছেন ভাবে যারা এটা আসলে জুলাই, সংগ্রহে রাখার মতো বই, তাই না? যারা জুলাই আন্দোলনে পাশে ছিল, যারা কলম তুলেছিল, যারা মাঠে নেমেছিল, একটা বাক্য দিয়ে সাহায্য করেছে, আমার চোখে যারা ছিল, সবার, সবাই আছেন এখানে, সবার নাম আছে, মিছিলের প্রতিবাদের ছবি আছে, আমি কোনো কিছু বাদ রাখিনি। শেষ প্রশ্ন করছি তোমাকে। এই যে আমরা যার জন্য লড়লাম, আমরা যার জন্য এদের পাশে রইলাম, এই জুলাই বিপ্লবের যে যোদ্ধারা, ছাত্র জনতা, তোমার চোখে বা তুমি তোমার ভাবনায় তুমি কেমন বাংলাদেশ দেখতে পাচ্ছ? কি হবে? সত্যি বলতে আসলে এখনো একটা বছর পার হয়নি। হ্যাঁ, আমি যেটা বলবো, আমরা যতটা দ্রুত আশা করেছিলাম ততটা দ্রুত সংস্কার হচ্ছে না, এখনো সংস্কারে হাত দেওয়া হয়নি। এটার পিছনে আমি বলবো যে আম, সরকারের ব্যর্থতা, কিন্তু ব্যর্থতার পিছনেও কারণ আছে। একটা ভঙ্গুর দেশ, একটা বিদেশের কাছে এত এত ঋণের বোঝা রেখে যাওয়া, তার মধ্যে ভারতের আম, হুমকি, এই দেশ থেকে হুমকি, বৈদেশিক ঋণের হুমকি, তার মধ্যে বাংলাদেশে এক একটার পর একটা সরকারের বিরুদ্ধে এক একটা প্রপাগান্ডা তো আপনারা দেখছেন। তো অনেক কিছু হচ্ছে, আমার মনে হয় যে যার কারণে অনেক কিছু আমরা যেটা আশা করেছিলাম দ্রুত রাতারাতি, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি হতাশ না, আমি আশা করি যে আমরা দেখতে পাবো, একটু ধীর গতিতে যাচ্ছে, আমরা দেখতে পাবো। তবে একটা জিনিস হচ্ছে যে আম, নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। হুম, অনেকেই বলছেন যে সে অযোগ্য, এই জন্য সে পদত্যাগ করেছে। না, আমি বলবো যে নাহিদ খুব বুদ্ধিমান একটা ছেলে। সে জানে সে উপদেষ্টার পদে বসে সে ছাত্র জনতার পক্ষে কোনো রাজনীতি করতে পারবে না, সরকারের হুম, বিপক্ষে। সে কারণেই সে পদত্যাগ করেছে, এবং তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, যেই দলটাই আগামীর বাংলাদেশ চালাবে। এবং আমি আশা করব, আমি বলবো এখানে ভালো মন্দ দুটোই আছে। ওরাও যদি আমাদের পূর্বের সরকারের মতো, পূর্বের রাজনৈতিক দলগুলোর মতো আম, লোভে পড়ে যদি আমাদের জনগণকে ভুলে যায়, আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তাদের জন্য খারাপ কিছুই হবে, এই ছাত্র জনতারও পতন হবে। কিন্তু 24শে জুলাই যেই যেই শক্তি, যেই লক্ষ্য এবং যেই সততা নিয়ে, ন্যায্যতা নিয়ে তারা লড়েছিল, একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তারা যদি ঠিক ওই সঠিক পথে একটা রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশটাকে বুকে ধরে রাখার জন্য এই দলটা তৈরি করে এবং সামনে এগোয়, তাহলে আমার মতো মনে হয় কোটি কোটি মানুষ তাদের পাশে আছে। আশা করব যে এই নতুন রাজনৈতিক দলটা আমাদের বাংলাদেশকে অন্য 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 রাজনৈতিক দলগুলোর মতো খেয়ে ফেলবে না, লুফে খাবে না, জনগণকে ভালোবাসবে, জনগণের কথা শুনবে, হুম। আমাদের অসহায় মানুষগুলো, আমাদের বাংলাদেশের মানুষগুলোকে বুকে নিয়ে চলবে ডাল ভাত খেয়ে। আমি বিমানে উড়ে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাচ্ছি কারণ আমি সরকার দলের লোক। আরেকটা মানুষ মারা যাচ্ছে শুধু 20,000 টাকার অপারেশনের জন্য। এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। মরলে আমরা সবাই একসাথে মরি, বাঁচলে একসাথে মরি।
বাঁচি। অনেক ধন্যবাদ রিতা। আমি আশা করছি তোমার তোমার আশার সাথে আমিও সুর মেলাচ্ছি, যেন আমরা ওরকম একটা বাংলাদেশ দেখতে পাই। অবশ্যই।